বসন্তের হালকা হাওয়া আর দুপুরের ঝিম ধরা আলোয় যখন শহর কেমন যেন অলস হয়ে পড়ে, ঠিক তখনই পাঞ্চজন্যর কানে আসে এক রহস্যময় খবর। এক পুরনো গোরস্থানে নাকি লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন এক গুপ্তধন। রহস্য, ইতিহাস আর কুয়াশার মতো জড়িয়ে থাকা গুজবের মধ্যে দিয়ে শুরু হয় এক রুদ্ধশ্বাস অভিযান। কে রেখে গেছে সেই গুপ্তধন? গোরস্থানটাই বা কেন এমন সব অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দু? আর পাঞ্চজন্য কি পারবে এই রহস্যের জাল ভেদ করে পৌঁছতে সেই হারিয়ে যাওয়া ঐশ্বর্যের খোঁজে? চলো ডুবে যাই এক নতুন অ্যাডভেঞ্চারের দুনিয়ায়। চার্চটা কত বছরের পুরনো বলতো? ওখানকার লোকেরা তো বলে চার্চটা আজ থেকে প্রায় 100 বছরেরও বেশি পুরনো। মনে হয় নীল চাষ করা ইংরেজরা ওই চার্চ তৈরি করেছিল। ভুল করছিস তুই না। ভারতবর্ষের বুকে যে কটা চার্চ রয়েছে তার মধ্যে বেশিরভাগটাই তৈরি করেছিল পর্তুগিজরা। হ্যাঁ, ভারতবর্ষে খ্রিস্ট ধর্ম ইংরেজ আর পর্তুগিজ দুই জাতির প্রচার করার চেষ্টা করেছিল। তবে তাদের মধ্যে পর্তুগিজরা সাধারণ মানুষের মধ্যে থাকার সুযোগটা একটু বেশিই পেয়েছিল। তাই যে সমস্ত চার্চ দেখা যায় তাদের মধ্যে বেশিরভাগই পর্তুগিজ কিংবা ফরাসিদের তৈরি। আমি যে চার্চের কথা বলছি সেটা কিন্তু এখন আর ব্যবহার হয় না। আজ থেকে প্রায় 60 বছর আগে পর্যন্ত ওখানে লোক থাকতো। আশেপাশের জায়গা থেকে খ্রিশ্চান ধর্মের লোকেরা ওখানে আসতো বলেই তো শুনেছিলাম। বড়দিনের সময় ওখানে একটা মেলাও বসতো, কিন্তু এখন চার্চটা একদম পরিত্যক্ত। আচ্ছা, মেলা বসতো যখন, তখন নিশ্চয়ই ওখানে রসে ভরা জিলিপি, জিভে গজা, উফ, আর বেশ ঝালঝাল করা ফুচকাও পাওয়া যেত, তাই না বল? হ্যাঁ রে তুন্না, এখন ওখানকার ফেমাস কিছু খাবার নেই? হ্যাঁ, থাকবে না কেন? আর তোর জন্য পিৎজা বার্গার পর্যন্ত পাওয়া যেত সেই মেলায়। আচ্ছা বাপুন, তোর কি খাবার জিনিস ছাড়া আর কিছুই কানে ঢোকে না? নাকি তুই কথা বললেই চোখের সামনে ওই সমস্ত দেখতে পাস কেবল? উফ, তোকে নিয়ে না আর পারা যায় না। হ্যাঁ, আমি কি করব? মেলার কথা শুনলেই তো আমার জিলিপির কথা মনে পড়ে যায়। তোরা তো জানিসই, সেটা কি আবার আমার দোষ নাকি? তোরাও না, যত সব। মুখটা কালো করে বাপন একপাশে সরে বসল। তবে বাপনের দিকে কিন্তু কেউ তাকালো না, কারণ সবাই জানে একটু পরেই তার মুড আবার ঠিক হয়ে যাবে। আর এর মধ্যে যদি কোনো খাবারের ব্যবস্থা হয় তাহলে তাকে আর পায় কে? মানিকরা আগে সেই যে সোসাইটির ছাদে বসে আড্ডা দিত সেটা এখন বন্ধ। সোসাইটিতে রেনোভেশন চলছে, তাই এখন ওদের নতুন আড্ডার ঠিকানা ওদের স্কুলের পিছনের একটা মাঠ। আজও ওরা সবাই সেই মাঠটাতেই একটা বুড়ো অশ্বত্থ গাছের নিচে জড়ো হয়েছে। পাশা অনেকক্ষণ থেকেই গাছটার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। বাপন মুখ কালো করে এক পাশে সরে বসতেই পাশা এসে বসলো তার পাশে। তো জায়গাটা কোথায় রে? জায়গাটার নাম খেসিয়া। হাওড়া থেকে যেতে হবে। হাওড়া থেকে মেদিনীপুর লাইনের জায়গাটা পড়বে। আমাদের স্কুল থেকে ভলিবল খেলার কম্পিটিশনের জন্য তো নিয়ে গিয়েছিল ওখানে। আর আমাদের দাদুর এক পুরনো বন্ধুও থাকেন ওর পাশের গ্রাম মোহনপুরে। তাই ম্যাচ শেষ হলে আমি গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে, আর তখনই ওই চার্চের ব্যাপারটা শুনতে পেয়েছিলাম। এমনিতে ওনার পরিবারের কেউ নেই, কিন্তু একটা কাজের ছেলে আছে, ওর নাম টাট্টু। ওকে নিয়ে একদিন সেই চার্চ দেখতে গিয়েছিলাম। কিন্তু তুই তো শুধু শুধু একটা চার্চ নিয়ে ভাবার মেয়ে। ব্যাপারটা কি বলতো? হঠাৎ একটা চার্চ তোর মনে ধরলো কেন? আর বাড়িতে ফিরেই আমাদেরকে এমন জরুরি তলব দিলি কেন? হ্যাঁ, এটা তো ঠিকই। তুন্না কাল সন্ধ্যাবেলা বাড়ি ফিরে কারোর সাথে কথা বলার আগে
তোদেরকে ফোন করেছিল। কেন রে, তুই আবার কি ঘটিয়েছিস? তুন্না কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভাবল। আসলে এই চার্চটা দেখার পর থেকেই আমার ওটাকে বড্ড ভালো লেগেছিল, তাই পরপর 2 দিন আমরা ওই চার্চটা ঘুরতে গিয়েছিলাম। তখনই একটা আশ্চর্য ব্যাপার আমার চোখে পড়েছিল। চার্চটা প্রায় মাঝ মাঠে, চারপাশে বেশ ঝোপ জঙ্গল আছে, একটু দূরেই একটা বেশ বড় দিঘিও আছে। জায়গাটা একদম ফাঁকাই, আশেপাশে ঘরবাড়িও নেই। তাও পরপর 2 দিন দুপুরবেলা একই সময় ওই চার্চের পাশে আমি একজনকে ঘুরে বেড়াতে দেখেছিলাম। আমি তখন টাট্টু দাদাকে জিজ্ঞেস করতেই সে বলেছিল লোকটা হয়তো এখানকার গ্রামেরই ভিখারি হবে, কোনো কারণে হাঁটতে হাঁটতে এদিকে এসে পড়েছে। কিন্তু 2 দিন প্রায় একই সময় তাকে ওখানে দেখে আমার কিন্তু কেমন একটা সন্দেহ হচ্ছে। আর লোকটার পরনে গ্রামের পোশাক থাকলেও ওকে দেখে কিন্তু গ্রাম্য লোক বা ভিখারি কোনোটাই মনে হয়নি। তাছাড়া লোকটা বারবার আমাদের দিকে কেমন একটা সন্দেহের চোখে তাকাচ্ছিল। এতক্ষণ ধরে তুন্নার কথা ওরা 4 জন চুপ করে শুনছিল। বাপনও মুখের কালো মেঘ সরিয়ে ওদের দিকে ঘেঁষে এসেছিল। একটা রহস্যের গন্ধ যে ছড়িয়ে পড়তে শুরু করেছে সেটা ওরা 4 জনেই বুঝতে পারছিল। তারপর কি করলি? তুই তো এমন কিছু দেখে এমনি এমনি ছেড়ে চলে আসবি না, পিছনে গিয়েছিলি? তুন্না কিছু উত্তর দেওয়ার আগেই মানিক রেগে যায়। আবার তুন্না, তোকে নিয়ে এর আগে কতবার বলেছি এভাবে একা একা কোনো কিছুতে জড়িয়ে পড়বি না। সব জায়গায় পাকামি করা ভালো নয়। তুই কিছুতেই কথা শুনিস না। যদি কোনো বিপদ হয়ে যেত। আর টুয়া, তুই ওকে একদম এত তোল্লাই দিবি না। আরে বাবা, আগে শুনতে দে না ও কি বলতে চাইছে। ও যখন ভালোভাবে ফিরে এসেছে তখন তো আর ওইসব নিয়ে না চিন্তা করলেই তো হলো। আর টুয়াকে আমি বকে দেব, ঠিক আছে? নে তুন্না, তুই বলতো ওই চার্চে আসলে কি হয়েছিল? তুন্না কিছু একটা বলতে যাবে তার আগেই পাশা হঠাৎ করে গাছের উপর উড়ে গিয়ে একটা চক্কর মেরে আবার নিচে নেমে আসে। তারপর বারবার ডানা ঝাপটাতে ঝাপটাতে অদ্ভুতভাবে মাঠের পিছনের জঙ্গলের দিকে তাকিয়ে ডাকতে থাকে। পাশার অমন চিৎকারে ওরা সবাই চমকে ওঠে। নিশ্চয়ই পাশা কিছু একটা বুঝতে পেরেছে। তাড়াতাড়ি করে ওরা 5 জন বড় অশ্বত্থ গাছটার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। কি হয়েছে সেটা বোঝার জন্যই চোখের পলকে মানিক গাছে উঠে পড়ে। উপর থেকেই কিছু একটা দেখতে পায় মানিক। একটা লোক পাঁচিলের একটা ভাঙা অংশ দিয়ে ভেতরের দিকে ঢুকে আসছে। লোকটার হাতের দিকে তাকাতেই চমকে ওঠে সে। একটা রিভলভার ধরে আছে লোকটা। এই তোরা তাড়াতাড়ি গাছে উঠে পড়। ওরা সকলেই গাছে চড়তে ওস্তাদ। শুধু গাছে চড়াই নয়, সাঁতার কাটতে, সাইকেল চালাতে, এমনকি প্রয়োজনে ওরা বন্দুক চালাতেও পারে। মানিকের কথায় ওরা ঝটপট করে গাছে উঠে পড়ল। আশেপাশের সবকটা গাছই বেশ বড়। গাছগুলো কবে কে লাগিয়েছিল তার খবর কেউ রাখে না। গাছগুলোর চারপাশ থেকে ছড়িয়ে পড়েছে অসংখ্য ঝুড়ি। লোকটা কিন্তু সোজা ওদের গাছের দিকে এলো না, আড়াল থেকে দাঁড়িয়ে ভেতরের দিকে তাকিয়ে কিছু একটা যেন লক্ষ্য করতে লাগলো। বেশ খানিকটা সময় এইভাবেই কেটে গেল। এর মধ্যেই পাশা একবার উড়ে গিয়েছিল, কিন্তু খানিকক্ষণের মধ্যেই সে আবার ফিরে আসে। তার ফিরে আসা দেখেই হয়তো মানিক একটু নিশ্চিন্ত হয়েছিল, কারণ সামনে আরও বিপদ থাকলে পাশা এত শান্ত থাকত না। ওদিকে সেই লোকটা আড়াল থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে ওদের এই অশ্বত্থ গাছের দিকেই আসছে। তবে অশ্বত্থ গাছের ঝুড়িগুলোর জন্যই হয়তো সে গাছের উপরে মানিকদের দেখতে পায়নি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক খোঁজার পর সে বেশ রেগে গেল। লোকটা পকেট থেকে একটা মোবাইল বার করলো, তারপর কাকে যেন ফোন করে কথা শুরু করলো। ওস্তাদ,
ওস্তাদ, খবর পেয়েছিলাম কাল বাড়ি ফেরার পর থেকেই প্রথম মেয়েটা বাড়ির বাইরে এসেছিল। ওর সঙ্গে ওর সমবয়সী আরও কয়েকটা ছেলে ছোকরা ছিল, কিন্তু এখন তো কাউকে দেখতে পাচ্ছি না। শালা মাসুক মনে হয় ভুল খবর দিয়েছে। ওই মেয়েটা যদি এখানে এসে থাকে তাহলে দেখতে পাচ্ছি না কেন? ওইটুকু একটা মেয়ে আমাদের ডেরা খুঁজে বার করেছে, অথচ আমরা ওকে খুঁজে পাচ্ছি না। না 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 না, এরকম করে তো চলবে না। এত সহজে তো আমি ওকে ছাড়বো না। ঠিক আছে ওস্তাদ, আমি চলে আসছি। মেয়েটার বাড়ির ওপর নজর রাখা হচ্ছে, একবার ধরতে পারলে। কিন্তু আমার মনে হয় না মেয়েটা তেমন কিছু জানতে পেরেছে, তবে শত্রুর শেষ রাখতে নেই। লোকটা সন্দেহের চোখে চারিদিকটা একবার দেখে আবার ফিরে গেল। লোকটা বেরিয়ে যাবার কিছু পরেই ভীষণ জোরে একটা গাড়ি যাওয়ার শব্দ শুনতে পেল ওরা। প্রথমে মানিক একা গাছ থেকে নেমে চারপাশটা একবার দেখে ইশারা করতেই বাকি সবাই গাছ থেকে নিচে নেমে এলো। সবাই এর ওর মুখ চাওয়াচাই করতে লাগলো। আমার মনে হয় তুন্না যে চার্জটা খুঁজে বার করেছে সেটা নেহাত কোনো ছোটোখাটো ঘটনা নয়। না হলে তুন্নাকে ফলো করে এখান পর্যন্ত লোক আসতো না। কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদের সবাইকে ওখানে যেতেই হবে। কিন্তু সাবধানে, ওরা তুন্নার বাড়ির ওপর নজর রাখছে নিশ্চয়ই। আমাদেরকে ওদের চোখে ধুলো দিয়ে পালাতে হবে। কিন্তু আমরা তো জায়গাটা সম্পর্কে কিছুই জানি না। তারপর ওখানে গিয়ে যদি কোনো সমস্যা হয়? দেখ, এখান থেকে আমরা সবাই আলাদা আলাদা করে বেরোবো। তাথই আর বাপন তুন্নার সাথেই যাবে। ওরা বেরিয়ে গেলে খানিক পরে আমি আর টুয়া বেরাবো। আশা করি তুন্নাকে দেখে ওরা ওকেই ফলো করবে। ততক্ষণে আমরা চলে যাব থানায়। ওখানকার ওসি স্যারের সাথে একবার কথা বলে নেব, তাহলে দরকার হলে ওখানে গিয়ে লোকাল পুলিশের কাছ থেকেও সাহায্য চাইতে পারবো। শোন তুন্না, আজকে রাতটা কোনোভাবেই বাড়ি থেকে বাইরে বেরোবি না। যে যার বাড়িতে ম্যানেজ করে নে। কাল সকালেই আমরা বেরিয়ে পড়বো খেসিয়া যাওয়ার জন্য। তাছাড়া ওখানে তো তুন্নার পরিচিত দাদুর বাড়িও রয়েছে। দরকার হলে আমরা ওনার কাছেই গিয়ে উঠব। তাহলে আমাদের বাড়িতেও সবাই একটু নিশ্চিন্ত হবে। যা, আর দেরি করিস না। যদি একবার ওরা তুন্নাকে খুঁজে বার করতে পারে তাহলে আমাদের হাতে আসা সুযোগটাও আমরা হারিয়ে ফেলবো। চ চ চ। মানিকের কথা শেষ হতেই ওরা আর কেউ দেরি করল না। সবাই নিজের গন্তব্যে বেরিয়ে পড়ল। খালি তোরা ঘুরতে যাবি কেন তুন্না? তুই তো ঘুরে এলি কালই। হ্যাঁ গো, ওই জন্যই তো আমি গ্রামটা ঘুরেছি। আমার বেশ ভালো লেগেছে। তাই তো আমাদের টিমের সকলকে বলতেই সবাই যেতে চাইছে। হ্যাঁ বাপি, এক্সাম তো হয়ে গেছে, এখন স্কুলও বন্ধ, তাই একটু যাই না, ঘুরে আসি। আমরা না হয় দাদুর বন্ধু ওই জেসন দাদুর বাড়িতেই থাকবো। বাপি, ও বাপি, সবাই পারমিশন পেয়ে গেছে। এখন তুমি রাজি হলেই আমরা যেতে পারি। বাপি, বেশ, সাবধানে যাবে। আমি কথা বলে রাখছি জেসন কাকুর সাথে। তোমরা ওখানে গিয়ে যেন কোনো ঝামেলাতে জড়াবে না আগের বারের মতো। কেমন, মনে থাকবে? না না বাপি, তুমি কোনো চিন্তা করো না, আমরা একদম ঠিক থাকবো। পরদিন সকাল হতেই সবাই নিজের নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল খেসিয়ার উদ্দেশ্যে। তবে ওদের এবারে যাওয়ার ধরনটা একটু আলাদা। ওরা প্রথমেই বাড়ি থেকে স্টেশনে যায়নি, ওরা গিয়েছিল স্কুলে। স্কুল অবধি তুন্নার সাথে তাথই আর বাপন ছিল। রাস্তা দিয়ে যখন ওরা আসছিল তখন বুঝতে পেরেছিল কেউ ওদেরকে ফলো করছে। মানিক আর টুয়া আলাদাভাবে স্কুলে এসেছিল। তারপর স্কুলের পাঁচিল টপকে পিছনের রাস্তা দিয়ে ওরা পৌঁছেছিল স্টেশনে। তাই যারা তুন্নাকে ফলো করছিল তারা আর কেউ ওদেরকে ধরতেও পারেনি। রাস্তায় আর কোনো সমস্যা হয়নি। ওরা সবাই মোহনপুর গ্রামের স্টেশনে নেমেছিল, আর সেখানে ওদের জন্য অপেক্ষায় ছিল টাট্টু। তার সঙ্গেই ওরা সবাই গেল জেসন দাদুর বাড়ি।
লোকটাকে আমিও দেখেছিলাম জানো। আসলে চার্চটা তো পাশের গ্রামে, তাই সেখানকার সবাইকে তো আর আমি চিনি না, তাই মনে হয়েছিল লোকটা হয়তো ওখানকারই। তবে ওই গ্রামে একবার মূর্তি চুরি হতে শুরু হয়েছিল। এইসব পুরনো জিনিসের পাচার চক্র রয়েছে ওখানে। ওই লোকগুলো বেশ ভয়ানক, তাই ওদের থেকে দূরে থাকাই ভালো। দেখ, সেইভাবে দেখতে গেলে আমরা কিন্তু ওদের কাছে যেতাম না, যদি না ওরা তুন্নার পিছু পিছু কলকাতা পর্যন্ত আসতো। আমাদেরও এখানে আসার কোনো প্রয়োজন হতো না, কিন্তু এখন আর কিচ্ছু করার নেই। ওরা যখন সমস্যা শুরু করেছে, তাহলে শেষটা তো আমাদেরকেই করতে হবে, না হলে এসব বাড়তেই থাকবে। তুন্নার সেফটির দিকটাও তো দেখতে হবে। ঠিক তাই। আর এই চার্চে যদি কিছু একটা হয়ে থাকে, তাহলে সেটাও তো খুঁজে বার করা দরকার। পরিত্যক্ত একটা চার্চে এমন কি আছে যে একটা লোক পরপর 2 দিন একই সময় সেখানে আসে? আর কলকাতায় যে লোকটা গিয়েছিল, সে বা জানলো কি করে যে তুন্না এখানে এসেছিল? ওদের কথার মাঝেই হঠাৎ করে ঘরে এলেন বছর 70-এর এক লম্বা ভদ্রলোক। চোখের মণি দুটো সবুজ। এই মানুষটাকে একবার দেখেই মানিকের ভীষণ পছন্দ হয়ে গেল। ভদ্রলোকের বয়স হয়েছে ঠিকই, কিন্তু বয়সের ভার নেই ওনার ওপর। ওয়েলকাম ওয়েলকাম। এই তোমরা যখন এলে তখন আমাকে একটু কাজে ওই বাজার যেতে হয়েছিল, তাই দেখা হয়নি। ওই তুন্না দিদি ভাই, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যাই হয়নি। এসো এসো, তোমাকে আমার বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দিই। ওই আলাপ পর্ব তো চলতেই থাকবে। এই তার আগে বরং টাট্টু, সবার খাবার ব্যবস্থা কর। আমি বাজার থেকে হিঙের কচুরি, আলুর দম আর জিলিপি এনেছি। ওটা একটু সার্ভ করে দে তো বাবা। টাট্টু যাওয়ার আগেই বাপন বিছানা ছেড়ে সামনে দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ, চলো চলো। জেসেন দাদু, অনেকক্ষণ ধরে না নিজেকে আটকে রেখেছিলাম, বুঝলে? আর পারছি না মোটে। তাড়াতাড়ি চলো। আরে আমরাই না হয় হাতে হাতে সার্ভ করে নেব। বাপনের কথা শুনে সকলেই হেসে উঠল, কিন্তু তখন ওরা জানতো না এরপর কি অপেক্ষা করছে ওদের জন্য। পরের দিন সকালেই ওরা 5 জন টাট্টুকে নিয়ে বেরিয়ে পড়ে সেই চার্চ দেখার উদ্দেশ্যে। মোহনপুর থেকে হেঁটে যাওয়া সম্ভব নয়, তাই ওরা ভ্যান রিক্সা নিয়েছিল। তাতে করে ওরা যখন পাশের গ্রামে খেসিয়ায় গিয়ে পৌঁছালো, তখন সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে। পাশাকে নিয়ে আসতে এবার কোনো অসুবিধা হয়নি, কিন্তু গ্রামের লোক ওকে দেখে একটু ভয়ই পাচ্ছিল। সেটা বুঝেই হয়তো পাশা ওদের সঙ্গে না থেকে ওপরে ওপরে উড়ে আসছিল। চার্চের কাছে আসতেই সে নেমে এলো মানিকের কাঁধে, আর সেই বহু চর্চিত চার্চের সামনে দাঁড়িয়ে ওরা সবাই অবাক হয়ে গেল। বাহ, চার্চটা তো এখনো দেখে বেশ ভালোই লাগছে। এখানে ওখানে কিছু জায়গা ভেঙে পড়েছে, তবুও কত বড় বড় মূর্তি রয়েছে, আর দেওয়ালেও কত কাজ করা। হ্যাঁ, কিন্তু চার্চের পেছনের দিকে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো কি? আরে ওগুলো বোধহয় কবর। আমি আগের বার এসে দেখেছিলাম। ঠিকই বলেছিস। আগেকার দিনে যারা চার্চে কাজ করতো বা চার্চের দেখাশোনা করতো, তাদের মধ্যে কেউ মারা গেলে অনেক সময় তাদের চার্চের পেছনেই কবর দেওয়া হতো। কিছু কিছু চার্চের পেছনে চার্চের জন্য নির্দিষ্ট একটা কবরখানা তৈরি করা থাকতো। তবে এখানে মনে হয় চার্চের মতোই এক কবরখানাটাও পরিত্যক্ত হয়ে গেছে, তাই তো মনে হচ্ছে। কবরখানা এই কেলো করেছে? তাহলে ওই রাতের বেলা কবরগুলোর ভেতর থেকে মরে যাওয়া মানুষরা তো আবার জেগে টেগে ওঠে না তো? না বাপু, মানে আমি একটু ওগুলো থেকে দূরেই থাকি আর কি। হ্যাঁ, নিশ্চয়ই ওঠে। তারপর লম্বা লম্বা দাঁত বের করে তো রক্ত খেতেও আসতে পারে।
এই দেখ টুয়া, আমি কিন্তু আগেই বারণ করছি, একদম ভয় দেখাবি না। আমি কিন্তু মোটেই এই সমস্ত পছন্দ করি না। হ্যাঁ, মোটেই কিন্তু ভালো হচ্ছে না এগুলো, বারণ করলাম। কিন্তু কার কথা কে শোনে? টুয়া দুটো হাত তুলে একটা অদ্ভুত ভঙ্গি করে বাপনের দিকে এগিয়ে যায়। বাপন দৌড়াতে দৌড়াতে চার্চের পাশ দিয়ে পিছনের দিকে এগিয়ে যেতে থাকে। বাকিরাও হাঁটতে হাঁটতে যায় ওদের পিছনে। বাপন আর টুয়া বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। মানিক আর টাট্টু তাথই তুন্নার সাথে একটু পিছিয়ে পড়েছিল। এমন সময় হঠাৎ বাপনের চিৎকার শোনা যায়। সবাই সেই চিৎকার শুনে দৌড়ে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ে। ওরা দেখে টুয়া এক জায়গায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। বাপন কোথাও নেই। এই টুয়া, বাপন কই? হ্যাঁ, তোরা তো একসাথেই ছিলি। হ্যাঁ, বাপন কই? কি রে? আমি জানি না রে, ও তো সামনেই ছিল। আমি পেছনে তোদেরকে খুঁজছিলাম, তারপর থেকেই আর দেখতে পাচ্ছি না ওকে। আর কথা না বাড়িয়ে সবাই এদিক ওদিক খুঁজতে লাগলো বাপনকে। হঠাৎ টাট্টুই দেখতে পায় বাপন একটু দূরে মাটিতে একটা জায়গায় পড়ে রয়েছে। শুধু পড়ে রয়েছে বললে ভুল হবে, একদম চিৎপাত। কিন্তু সমস্যা সেটা নয়, সমস্যা হলো তার থেকে কয়েক হাত দূরেই একটা সাদা গোখরো সাপ ফনা তুলে মাথা নাড়াচ্ছে। দেখে মনে হচ্ছে ছোবল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্যাপারটা দেখে ভয়ে ওদের সকলের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। মানিকের কাঁধে বসে থাকা পাশা কিন্তু আর দেরি করল না। সাপটা ফনা তুলে ঠিক যখন একটু একটু করে এগিয়ে আসছে বাপনের মাথার কাছে, ঠিক সেই মুহূর্তেই পাশা তার মারণ ছোবল দিল। চোখের নিমেষে ছো মেরে তুলে নিল সাপটাকে, আর তাকে নিয়ে উড়ে গেল কবরখানার ভেতরের দিকে। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে ওদের কারোর মুখ থেকে আর কোনো কথা সরল না। একটু পরেই পাশা ফিরে এসে আবার বসল মানিকের কাঁধে। ভাবটা এমন যেন কিছুই হয়নি। সাবাস পাশা, সাবাস। তুই না থাকলে যে কি হতো রে। মানিক, একটা জিনিস খেয়াল করেছিস? কি বলতো? সাপটা গোখরো সাপ ছিল। গোখরো সাপ তো এরকম ফাঁকা মাঠে থাকে না, যেখানে মানুষের বসতি থাকে কেবল সেখানেই থাকে। হ্যাঁ রে, তোরা মানুষ। হ্যাঁ, পাশার যদি আরেকটু লেট হতো না, আমার নামের আগেও লেট অ্যাড হয়ে যেত। আর তোরা কিনা এখন বসে আছিস সাপের ঘর সংসার নিয়ে কথা বলতে। যত সব। উফ, বোকা বোকা কথা বলিস না তো তুই। থামবি তোরা। আমার মনে হয় টুয়া দিদি ঠিক কথাই বলেছে। এখানে গোখরো সাপ সেভাবে পাওয়া যায় না, তার উপর এমন মাঝ মাঠে পাওয়া তো অসম্ভব। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার হতে পারে। মানে আমাদের মনে হচ্ছে এখানে মানুষ থাকে না, রাইট? আসল সত্যি হয়তো সেটা নয়। হয়তো এখানে থাকে বা যাওয়া আসা করে, আর তাই হয়তো এখানে সাপে এসে বাসা বেঁধেছে। হতেও তো পারে। সেকেন্ড দিন যখন আমি এখানে এসেছিলাম তখনও মনে হয় হয়েছিল। পিছনের ওই কবরখানার মধ্যে কয়েকজন লোক ছিল। আমাদের পিছনের দিক থেকে আসতে দেখে তারা কোথায় যেন লুকিয়ে পড়ল। আমরা তখন আর কবরখানার ভিতরে যাইনি, টাট্টু দাদাই বারণ করলো। তবে এমন একটা পরিত্যক্ত কবরখানার ভিতরে লোকগুলো কি করছিল সেটাই বুঝতে পারিনি। কিন্তু ওদের মধ্যে একটা লোকের হাতে আমি একটা বাক্স, মানে ওই বাক্স মতো কিছু দেখেছিলাম। তার মানে মানুষের এখানে যাতায়াত ভালোই আছে, তাই হয়তো গোখরোর মতো সাপও আছে। তোমরা জানো কিনা জানি না, তবে এই ধরনের লোকেরা কিন্তু খুব ভয়ঙ্কর।
ওদের সঙ্গে ঝামেলা করতে যাওয়া ঠিক নয়। ওদের ভয়েই গ্রামের কেউ এদিকে সহজে আসে না। সেদিন আমরা ঘুরতে ঘুরতে ভুল করে চলে এসেছিলাম। লোকগুলোকে দেখতে পেয়েই তো আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। কিন্তু কবরখানার মধ্যে লোকগুলো কি করে, আর তাদের হাতে ওরকম বাক্স থাকার কারণটাই বা কি? সেটা তো ওদের সাথে দেখা না হওয়া পর্যন্ত জানা যাবে না, কিন্তু এখন এই দিনের আলোয় কি ওদের পাওয়া যাবে? ওরা আর কথা না বাড়িয়ে কবরখানার চারপাশটা ঘুরে দেখল ভালো করে। বেশিরভাগ কবরই প্রায় ভেঙে পড়েছে। হাতে গোনা কয়েকটা কবর এখনো আগের মতোই রয়েছে। ওরা চার্চের ভেতরে ঢুকল। চার্চের ভেতরে যিশুর একটা বড় মূর্তি আর কিছু পুরনো বাতি সমেত মোমবাতির স্ট্যান্ড ছাড়া তেমন কিছুই নেই। একটা ব্যাপার দেখে ওরা অবাক হয়ে গেল। চার্চের দেওয়ালের বিভিন্ন জায়গায় বেশ সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, কিন্তু সেগুলো খাপ ছাড়া। স্পষ্ট বোঝা যাচ্ছে দেওয়াল থেকে বেশ কিছু মূর্তি খুলে নেওয়া হয়েছে। টাট্টুই ব্যাপারটা সবার নজরে আনলো। এতদিন এখানে আসছি, কখনো এগুলো তেমন ভাবে খেয়াল করিনি, কিন্তু আজ মনে হচ্ছে শেষবার যখন এখানে এসেছিলাম তখন এই দেওয়ালে আরো বেশি মূর্তি দেখেছিলাম। ঠিক সেই সময় বাইরে থেকে কারোর হেঁটে আসার শব্দ শুনতে পায় সবাই। বাপন মানিকের কাছে এগিয়ে যায়। মানিক, হ্যাঁ মানিক, আরে মানিক, দেখ তো ওই লোকটা না? আরে 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 সেদিন যে আমাদের কাছে। বাপনের কথাটা শুনে ওরা সকলেই চার্চের পিছনে ছোট্ট দরজাটার দিকে তাকায়। সেখানে একটা লোক দাঁড়িয়ে। হ্যাঁ, ঠিক সেদিনের লোকটা। তার রোবটের চেহারা, তার চোখে একটা সানগ্লাস, পরনে একটা ফুল হাতা গেঞ্জি আর একটা ঢোলা প্যান্ট। ওরা হয়তো খেয়ালই করেনি লোকটা কখন থেকে দরজার আড়ালে দাঁড়িয়ে ওদের উপর নজর রেখেছিল। ওরা লোকটার দিকে তাকাতেই সে হঠাৎ করে পেছনের দিকে দৌড়াতে শুরু করলো। ব্যাপারটার আকস্মিকতায় ওরা সবাই হকচকিয়ে গিয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই মানিক আর বাপন ছুটতে ছুটতে এগিয়ে গেল সেই দিকে। মানিক, মানিক, তোর কাছে, তোর কাছে, মানিক, মানিক। মানিকের মুখে একটা রহস্যের হাসি ফুটে ওঠে। ঠিক সেই সময় পাশা উড়তে উড়তে এসে মানিকের কাঁধের ওপর বসল। মানিক কোমরের জামাটা সামান্য তুলে বাপনকেও রিভলভারটা দেখিয়ে দিল। এটার লাইসেন্স মানিক এবারে খেসিয়া আসার আগেই পেয়েছে, তবে ওর ছোট থেকে রাইফেল ছোঁড়ার অভ্যাস আছে, তাই এটা ইউজ করতে ওর অসুবিধা হবে না। এদিকে ওদেরকে ওভাবে দৌড়াতে দেখে টাট্টু ভয় পেয়ে যায়। তোমরা ওদিকে যেও না, ওদিকে কি আছে আমরা জানি না। আরে টাট্টু দাদা, তুমি ওদের চেনো না, ওরা কাউকে ভয় পায় না। টুয়া এগিয়ে এসে টাট্টুর কাঁধের উপর একটা হাত রাখলো। লোকটাকে একবার ধরতে পারলে না, মামার বাড়ি দেখিয়ে ছাড়বো। ও তুন্নার পিছু পিছু কলকাতা পর্যন্ত গিয়েছিল না? আমার কিন্তু ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। এই অচেনা জায়গা, তারপর মানে এমন একটা পরিত্যক্ত কবরস্থান, কোথায় কি রয়েছে? ওদের লোক যদি আশেপাশে লুকিয়ে থাকে? ওরা আর কথা না বাড়িয়ে দৌড়াতে দৌড়াতে চার্চের পেছনের দিকের দরজা দিয়ে বাইরে এসে দাঁড়ালো। সেখান থেকেই দেখতে পেল একটা অদ্ভুত দৃশ্য। কবরখানাটা এখান থেকে দেখে কেমন একটা লাগছে। বোঝাই যাচ্ছে কবরগুলো একটা শাড়ি দিয়ে তৈরি করা হয়েছে। সেই কবরের শাড়ির মধ্যে মানিক আর বাপন দুজনে দুদিক থেকে মাথা নিচু করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তাহলে কি ওরা কিছু একটা দেখতে পেয়েছে? উত্তেজনায় ওদের সকলের দম বন্ধ হয়ে আসতে লাগলো। বেশ কিছুক্ষণ বাপন আর মানিক এভাবেই হামাগুড়ি দিয়ে কবরগুলোকে আড়াল করে এগিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে গুলির শব্দ হলো। চার্চটা গ্রাম থেকে অনেকটাই দূরে। এত দূরে গুলি চালালেও তার আওয়াজ গ্রামের লোকেরা শুনতে পাবে না। কিন্তু প্রশ্ন হলো, গুলি চালালো কে?
ওরা এখনো কবরখানাটা বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছে। তাহলে দিনের আলোতে ওদের চোখ ফাঁকি দিয়ে গুলি চলল কিভাবে, আর সেটা চালানোই বা হলো কার জন্য? বেশ খানিকটা সময় কেটে গেল। টুয়া এবার কবরগুলোর দিকে এগোতে যাচ্ছে। এমন সময় বাপন আর মানিককে ফিরে আসতে দেখা গেল। ওদের দুজনের মুখ কেমন যেন থমথমে। শুধু শুধু কেন বলো তো তোমরা ওদের পিছু পিছু গেলে? তোমাদের আগেই বললাম এসবের মধ্যে থেকো না। লোকটা কবরখানার মধ্যে ঢুকেছে, কোথায় অদৃশ্য হয়ে গেল বুঝতেই পারলাম না। ঠিক দেখতে পেলাম ওরা কবরখানায় ঢুকে হামাগুড়ি দিয়ে কবরের আড়াল ধরে এগোচ্ছে, কিন্তু হঠাৎ কোথা থেকে যে গুলি চললো সেটাও বুঝতে পারলাম না, আর লোকটাকেও আর দেখতে পেলাম না। সত্যি তো, কবরখানা থেকে ওদিক দিয়ে বাইরে যাবার তো আলাদা রাস্তা দেখতে পাচ্ছি না। দুপাশে পাঁচিল দিয়ে ঘেরা। এদিকের পাঁচিলটা সামান্য ভাঙা, কিন্তু এখান থেকে গেলে নিশ্চয়ই আমাদের চোখে পড়তো। এত তাড়াতাড়ি এই পাঁচিল পেরিয়ে তো যেতে পারবে না। ওরা সকলে এই ওর মুখ চাওয়াচাই করছে। হঠাৎ টাট্টুর একটা কথা মনে পড়ে গেল। অনেক ছোটবেলায় জেসন দাদুর কাছে গল্প শুনেছিলাম এই চার্চের কোথাও একটা গুপ্ত ঘর আছে, আর শুধু তাই নয়, সেই ঘরেই রয়েছে এই চার্চের হারিয়ে যাওয়া গুপ্তধন। এই শেষের কথাটা শুনে এবার ওদের 5 জনের প্রায় চোখ গোল গোল হয়ে গেল। আবার গুপ্তধন? আবার গুপ্তধন মানে? এর আগেও তোমরা কোনো গুপ্তধন দেখেছো নাকি? আরে ওর কথা বাদ দাও, ও একটু বেশিই বকে। তুমি বলো তো গুপ্তধনের ব্যাপারটা কি? এখানে না, আগে বাড়ি ফেরা যাক। জেসন দাদুর বাড়ির একটা তক্তার উপর ওরা সবাই বসে রয়েছে। জেসন দাদু ঘরের একপাশে একটা আরাম কেদারায় চোখ বুজে বসেছিলেন। হ্যাঁ, ওই সে প্রায় অনেক বছর আগের কথা। পর্তুগিজরা যখন এখানে ঘাঁটি বাঁধল, তখন ওই সঙ্গে করে নিয়ে এলো খ্রিস্টান ধর্মকে। প্রথম যখন এখানে চার্চটা তৈরি হলো, তখন মূলত তারা মানুষের সেবার কাজই করত। তাদের কাজের জন্যই বিদেশ থেকে অনেক টাকা পয়সা আসতো। এই চার্চে যারা ছিল তারা সেই সমস্ত টাকা পয়সা দিয়ে সোনা কিনে ওই চার্চের তলায় কোথাও একটা রেখে দিত। এতদূর অবধি সবই ঠিক ছিল, কিন্তু তারপর এখানে ওই নীলকর সাহেবরা নীল চাষ শুরু করলো। আর নীল চাষের ইতিহাস তো তোমরা সবাই জানো। হ্যাঁ, চাষিদের জোর করে নীল চাষ করাতো তারা, আর চাষের ফসল যদি ভালো না হতো তাহলে তারা ওই চাষিদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিত। এই সমস্ত বাজেয়াপ্ত সম্পত্তির টাকা পয়সা তারা নিয়ে গিয়ে রাখতো চার্চের ওই গোপন ঘরে। কারণ ধর্মভীরু গরিব চাষিরা যাই হোক চার্চে ঢুকে নিজেদের সম্পত্তি ফেরত আনার চেষ্টা যে করবে না, তা সাহেবরা জানত। তারপর বাজি উল্টে গেল। ভারতবর্ষ স্বাধীন হলো। স্বাধীনতার পরেও দেশীয় সরকার অনেকবার চেষ্টা করেছে সেই গুপ্তধন খুঁজে বার করার, কিন্তু কেউ তার হদিশ পায়নি। আমরা যখন একদমই ছোট, তখন ওই চার্চে বেশ কয়েকবার ডাকাত পড়ে। তখনই প্রথম আমরা জানতে পারি ওই চার্চে গুপ্তধন আছে। আশেপাশের গ্রামের অনেকেই সেই গুপ্তধন খুঁজে বার করার চেষ্টাও করেছিল, কিন্তু ওই গুপ্তধন কখনো কেউ খুঁজে পায়নি। অনেকেই মনে করেন এখনো সেখানে ওই গুপ্তধন আছে। তবে ওই চার্চের আশেপাশে অনেক সময় অনেক বেওয়ারিশ লাশ দেখতে পাওয়া গেছে। তাই গ্রামের লোকেদের বিশ্বাস ওখানে নাকি রাতের বেলা অশরীরীদের দেখা পাওয়া যায়। তারাই নাকি রক্ষা করে চার্চের ওই গুপ্তধন। আর যারা এই গুপ্তধন খুঁজে বার করতে যায় তাদেরকে নাকি মেরে ফেলে। হ্যাঁ, অশরীরী মানে মানে ভূত? এই কি সমস্ত কথা বলছেন আপনি?
রাতের বেলা ওই চার্চের আশেপাশে গেলে চার্চের ভেতরে আর ওই কবরখানার মধ্যে নাকি আলো জ্বলতে দেখা যায়। মাঝে মাঝে সাদা কাপড় পরা কেউ কেউ আশেপাশে হেঁটে বেড়ায়। হ্যাঁ, অনেকেই নাকি তাদের দেখেছে। কবরখানার দিক থেকে মাঝে মাঝেই চিৎকার কিংবা হাসির শব্দ ভেসে আসে। এখান থেকে ওই 2 কিলোমিটার দূরে একটা থানা আছে। সেই থানার ওসির সন্দেহ ওই কবরখানার আশেপাশে কোথাও একটা অসামাজিক দল গড়ে উঠেছে, আর তাদের কারসাজিতেই এই সমস্ত কাজ হচ্ছে। কিন্তু গ্রামের লোকেরা ওখানে ভূত থাকার ব্যাপারটা প্রবলভাবে বিশ্বাস করে। হ্যাঁ, তাই ওখানে কোনো কাজ করতে পারছে না পুলিশ। সে ওখানে ভূত থাকুক আর মানুষই থাকুক, রাতের বেলায় কবরখানায় যে কিছু একটা হয় সেটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু কি হয় সেটা জানার জন্যই আমাদেরকে রাতের বেলায় একবার হলেও কবরখানায় যেতেই হবে। একদম না। তোমরা ছেলে ছোকরা, তোমরা দুদিন ঘুরতে এসেছো, এখানে এসে এসব বিপদের মধ্যে পড়ার কোনো প্রয়োজন নেই। তুন্না দিদি ভাই, তুমি কি এই জন্যই বন্ধুদের এখানে নিয়ে এসেছো? হ্যাঁ, এরাই বুঝি তোমার সেই ডানপিটে বন্ধুর দল, যারা একবার কলকাতায় এক গুন্ডাকে ধরে ফেলেছিল? জাসন দাদু, ওটা গুন্ডা বদমাইশ না, ওরা সন্ত্রাসবাদী। ওদের কাছে বোম ছিল। দেখো, এখানে কিন্তু তোমরা এমন কিচ্ছু করবে না। আর ঘুরতে এসেছো, ঘুরে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। আমি একা মানুষ, তার উপর বয়সও হয়েছে। তোমাদের তো এখানে রাখতেই এবার আমার খুব ভয় করছে। দাদু, আপনি চিন্তা করবেন না, আমরা ওখানে আর যাব না। মানিক ওনাকে আশ্বাস দিল, কিন্তু তাও ব্যাপারটা জেসন দাদুর ঠিক মনে হলো না। তার মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। রাত বেশ গভীর। বাপন আর মানিক একই ঘরে আছে, টাট্টুও আছে ওদের সাথেই। বাকি টুয়া, তাথই আর তুন্না অন্য ঘরে। বাপনের ঘুম ভেঙে গেল হঠাৎ। একটু চোখ কচলে দেখতেই মানিককে দেখল ও জানলার কাছে দাঁড়িয়ে আছে। বাপন বিছানা ছেড়ে উঠে গিয়ে মানিকের কাঁধের উপরে একটা হাত রাখল। পাশা টেবিলের ওপর চুপ করে বসে ঝিমোচ্ছে যেন। কিরে, কি ব্যাপার বলতো? তুই এখনো জেগে রয়েছিস? কি হয়েছে? আরে বাবা, কি এত ভাবছিস কি? হঠাৎ করে পেছন থেকে চাপা গলায় কথা শুনে মানিক একটু চমকে ওঠে। চিন্তার জাল ছিঁড়ে বেরোতে যেন একটু সময় লাগে ওর। কেন জানি না আজকের ব্যাপারটা মন থেকে সরিয়ে ফেলতে পারছি না। লোকটাকে ওই কবরের কাছেই নিচু হয়ে যেতে দেখলাম, তারপরেই লোকটা যেন কোথায় ভ্যানিশ হয়ে গেল। গোটা কবরস্থানটা খুঁজেও লোকটাকে পাওয়া গেল না। এমনটা কি করে হতে পারে বলতো? জানিস, আমার কিন্তু অন্য সন্দেহ হচ্ছে। আমার মনে হয় ওই কবরস্থানের মধ্যেই কোথাও না কোথাও একটা গুপ্ত ঘরের দরজা আছে, আর সেই রাস্তাটা ওই লোকটাই জানে। তাই আমাদের চোখে ধুলো দিয়ে সেই বেটা ওই পথেই পালিয়ে গেছে। ঠিকই। ব্যাপারটা যে আমার মাথায় আসেনি তা কিন্তু নয়, কিন্তু সেই ক্ষেত্রে সেই গুপ্ত ঘরে ঢোকার রাস্তাটা কোথায় আছে? মানে আমরা তো খুঁজে দেখলাম, কোথাও তো কিছুই দেখতে পেলাম না। আচ্ছা, কোনো কবরের মধ্য দিয়ে, মানে কবরের নিচে আর কি, ওই গুপ্ত ঘরে যাওয়ার রাস্তা নেই তো? না, মানে বাইরে থেকে দেখে হয়তো কবরটাকে ওই আর 5টা কবরের মতো বলেই মনে হচ্ছে, কিন্তু আসলে এমনটা নয়। তবে আমাদের পক্ষে তো আর সমস্ত কবর খুঁড়ে দেখাটাও সম্ভব নয়। তোমরা আবার ওখানে যাওয়ার কথা ভাবছো? পিছন থেকে টাট্টুর গলা শুনে ওরা দুজনে তার দিকে ফিরে তাকায়। দেখো, আমরা এখানে এসেছিলাম ওই রহস্যের উদ্ধার করতে। এখান থেকে কেউ একজন তুন্নার পিছু নিয়ে কলকাতা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাকে তো আর আমরা এত সহজে ছেড়ে দিতে পারি না।
তুন্নার যাতে ভবিষ্যতে আর কোনো বিপদ না হয় সেই ব্যাপারটা আমাদেরকেই দেখতে হবে। কাজেই যেতে তো আমাদেরকে হবেই। হ্যাঁ, আমাদের ওখানে একবার যেতেই হবে টাট্টু। ওখানে কি হচ্ছে সেটা আমাদেরকেই খুঁজে বার করতে হবে। আর তুই যদি আমাদের সাহায্য না করিস তাহলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। তাই তোর সাহায্যটা আমাদের অত্যন্ত দরকার। টাট্টুর চোখ অন্ধকারে কেমন জ্বলজ্বল করে ওঠে। এগিয়ে এসে ওদের সামনে দাঁড়ায় সে। বেশ, আমিও আছি তোমাদের সাথে। এখানকার থানার ওসি জেসন দাদুকে খুব সম্মান করেন, তাই ওনার সঙ্গে আমারও সামান্য পরিচয় আছে। দেখি যদি তার সাথে একবার দেখা করে নেওয়া যায়। পরদিন সকালে ওরা সবাই মিলে থানায় গেল। সেখানে প্রথমেই জেসন দাদুর অতিথি বলে ওরা বেশ খাতির পেল। তারপর ওদের আসল পরিচয় দিতেই থানার ওসি তখন অবাক হয়ে গেলেন। মাই গড, তার মানে তোমরাই সেই পাঞ্চজন্য? তোমাদের জন্যই কলকাতায় একটা বিরাট সন্ত্রাসবাদীদের হামলা বানচাল হয়ে যায়। তোমাদের ছবি তো খবরের কাগজে বেরিয়েছিল, আমারই খেয়াল পড়েনি এতক্ষণ। কিন্তু তোমরা এখানে কেন বলো তো? এই খেসিয়ার আশেপাশেই একটা চোরাচালান চক্র অনেক বছর ধরে কাজ করছে। ইদানিং তারা আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ, এই ব্যাপারটা আমরা কলকাতায় বসেই জানতে পেরেছি। আর এখানে আসার পর এখন আমাদের সন্দেহ হচ্ছে যে ওই পরিত্যক্ত চার্চ যার পেছনে কবরখানা রয়েছে তার আশেপাশেই ভয়ঙ্কর কিছু একটা ঘটছে। দেখো, ওই কবরখানাটাকে কিন্তু সবাই ভুতুড়ে কবরখানা বলে। রাতের বেলা ওখানে নাকি অনেক কিছুই দেখা যায়। তবে তোমরা যখন বলছো তখন ব্যাপারটা একবার খোঁজ নিয়ে দেখতে হবে। আর তুমি কি চাইছো, আমি লোক দিয়ে জায়গাটা খুঁজে দেখি? না স্যার, তাতেও অপরাধীরা সাবধান হয়ে যাবে। আপনাকে সেটা করতে হবে না। আপনি বরং একটু অ্যালার্ট থাকবেন। যদি প্রয়োজন হয় আমাদের মধ্যে থেকে কেউ একজন আপনার কাছে আসবে। এদিকে পাশা বাইরে থেকে উড়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা দুজন কনস্টেবল তাকে ঢুকতেও দিচ্ছে না, কিন্তু তাকে নিয়ে হিমশিম খাচ্ছে। আরে, এটা তোমাদের সেই পোষা ঈগলটা না, যে ওই একটা লোকের চোখ তুলে নিয়েছিল? পাশা ঈগল হলেও এমনিতে কিন্তু শান্ত, মানে আমাদের নির্দেশ ছাড়া ও কারোর ক্ষতি কিন্তু করে না। আর ওই লোকটা বন্দুক বের করে মানিককে মারতে যাচ্ছিল, তাই নেহাত বাধ্য হয়ে পাশাকে আক্রমণ করার নির্দেশটা দিতে হয়েছিল। ও বেশ বেশ বেশ। এই ফারুক, ওকে ছেড়ে দাও, ও কিছু করবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন। এখানকার যে চোরাচালানকারীর চক্রটা সক্রিয় হয়েছে তার ব্যাপারে পুলিশের কাছে ঠিক কতটা খবর আছে? বেশ কয়েকটা চুরির রিপোর্ট আমার কাছে রয়েছে। আশেপাশের গ্রামগুলোতে পুরনো মন্দির কিংবা জমিদার বাড়ি থেকে বেশ দামি কিছু মূর্তি একটা দল চুরি করে নিয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে তারা ডাকাতিও করছে, বাড়িতে দলবল নিয়ে ঢুকে অস্ত্র দেখিয়ে এই সমস্ত চুরি করছে। আমাদেরও একটা সন্দেহ ছিল খেসিয়া কিংবা তার আশেপাশে কোথাও তাদের একটা ঘাঁটি রয়েছে, কিন্তু সেটা যে ওই কবরখানায় তা বুঝতে পারিনি। কবরখানাটা কিন্তু বেশ ফাঁকা, মানে দিনের আলোয় ওখানে গেলে তেমন কিছু চোখে পড়ে না। আর চার্চটা তো খোলাই থাকে, কোথাও কোনো দরজা তো নেই বোধহয়। তাহলে এর মধ্যে ওদের ঘাঁটি কোথায়? আছে স্যার, ওইখানেই আছে। আমার বিশ্বাস ওটাকে আমরা ঠিক খুঁজে বার করব। খালি কিছু প্রয়োজন হলে আমরা আপনাকে জানাবো। তখন আপনি ফোর্স নিয়ে কিন্তু ওই কবরস্থানে আশেপাশটা ঘিরে ফেলবেন। আর আমার মন বলছে আজকালের মধ্যেই আপনাকে প্রয়োজন হবে। একটু এই 2 দিন থানাতেই থাকার চেষ্টা করবেন। এই ছোট ছোট ছেলে মেয়েগুলো ওসি স্যারকে নির্দেশ দিচ্ছে দেখে থানায় তো সবাই অবাক, কিন্তু পাঞ্চজন্যের কথা ওসি স্যার এর আগে যা যা শুনেছেন তার জন্যই হয়তো তিনি ওদের কথা ফেলতে পারলেন না। তিনি ওদের কথায় রাজি হয়ে গেলেন। আর কথা না বাড়িয়ে ওরা থানা থেকে বেরিয়ে এলো। আসতেই দেখতে পেল থানা থেকে বেশ খানিকটা দূরে একটা গুমটি দোকানের পিছনে একটা লোক ঘাপটি মেরে বসে আছে। তার চোখ রয়েছে
থানার দিকে। তবে এই লোকটা কিন্তু আগের লোকটা নয়। লোকটা বোধহয় আমাদেরকেই ফলো করছে। ওকে কিন্তু বুঝতে দিলে হবে না যে আমরা দেখতে পেয়েছি ওকে। এখন চুপচাপ ভ্যানে উঠে চল। ওদের ভ্যানটা রওনা দিল। পিছনে চলল আরও একটা ভ্যান, কিন্তু মাঝামাঝি রাস্তা আসার পর লোকটা কোথায় যেন হারিয়ে গেল। তাকে আর দেখা গেল না। ব্যাপারটা না খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না। ওরা আমাদের সবসময় চোখে চোখে রাখছে, বুঝলি? মানিক চুপ করে মাটির পথের দিকে তাকিয়েছিল। এবার চাপা স্বরে তার গলা শোনা গেল, কেবল আজকে রাত অবধি, তারপর আর ওরা নয়, আমরা ওদেরকে ফলো করব। সন্ধ্যের একটু আগে মানিক, টুয়া আর বাপন বাইরে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে মানিক টাট্টুর সঙ্গে কথা বলে গেল। টাট্টু, আমাদের সঙ্গে পাশা যাচ্ছে। যদি কোনো কারণে পাশা আমাদের ছাড়াই ফিরে আসে তাহলে আর সময় নষ্ট করবে না, যে কোনোভাবে পৌঁছে যাবে থানায়। ভ্যানওয়ালাকে বলাই আছে ওনার সাথে চলে যাও। তবে থানায় বেশি কাউকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, তুমি গেলেই হবে। বাকি তাথই আর তুন্নাকে বাড়িতেই থাকতে বলো। না হলে রাতে জেসন দাদুর ঘুম ভেঙে গেলে কাউকে দেখতে না পেলে উনি আবার চিন্তা করবেন। কেমন, বুঝলে? কিন্তু কিন্তু আমি যাব না কেন? আর তুন্না তো এখানে রইলই। তুন্না এখানে থাকুক, কিন্তু আমি যাব তোমাদের সাথে। না তাথই, মোটেই না। তুন্নাকে এখানে একা থাকতে দেওয়া কোনো মতেই সম্ভব নয়। ও এখনো কিন্তু পুরোপুরি সেফ নয়, তাই ওর প্রোটেকশনের জন্য কারোর না কারোর থাকাটা অবশ্যই দরকার। না, আমি থাকবো না। আমিও যাব তোমাদের সাথে। এই দেখ, পাগলের মতো একদম কথা বলিস না তো। আমি, টুবা আর বাপন এখন যাচ্ছি। আর যদি প্রয়োজন হয় তাহলে টাট্টু সোজা চলে যাবে থানায়। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। তবে জেসন দাদুর কাছে কাউকে একটা থাকতেই হবে। আর তোকে ওরা চেনে, তাই তুই সঙ্গে গেলে আমাদের বিপদ আরো বাড়বে, বুঝলি? ওরা বেরিয়ে পড়ল। বাইরে গ্রামের রাস্তার একপাশে অন্ধকারে ভ্যান রিক্সাটা দাঁড়িয়েছিল। লোকটার সাথে আগেই কথাবার্তা বলে নিয়েছিল। সে ওদের থানায় নিয়ে গিয়েছে। তাছাড়া এই কদিন যে কবার ওরা মোহনপুর থেকে বেরিয়ে কোথাও গেছে, প্রতিবার ওই একই ভ্যান রিক্সাতে গেছে, তাই এখন আর ওদের কিছু বলতে হয় না। ওরা একদম চার্চের কাছে চলে আসে। মানিক ভ্যান চালককে ভালো করে বুঝিয়ে দেয় গ্রামে ফিরে গিয়ে ওদের বাড়ির কাছাকাছি থাকতে। যদি টাট্টু কিংবা অন্য কেউ বেরিয়ে থানায় যেতে চায় তাহলে সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যেতে হবে। ভ্যানটা চলে গেল। চারিদিক অন্ধকার, শুনশান। কেবল হাওয়া আর পুকুরের জলের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কবরস্থানে পা রাখার আগে মানিক একবার থমকে দাঁড়ালো। একটা ব্যাপার লক্ষ্য করেছিস? এই বিকেল পর্যন্ত আমাদের ওপর কেউ না কেউ নজর রেখে চলেছিল, অথচ রাত হলেই আর কেউ নজর রাখছে না আমাদের ওপর। কেন বলতো? নিশ্চয়ই ভেবেছে এই রাতের বেলা আমরা আর কোথাও যাব না, তাই রাতের বেলা নজর রাখা বন্ধ করেছে। আর ঠিক দেখবি কাল সকাল হলেই। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। সাবধানে চল, চোখ খান সব খোলা রাখ। ভুল করেও যেন ওদের ফাঁদে পা দিবি না কেউ। ওরা হাঁটতে হাঁটতে চার্চের খোলা দরজা পেরিয়ে ভেতরের দিকে ঢুকে গেল। চার্চের পেছনের ছোট্ট দরজা দিয়ে কবরখানার ভেতরে ঢুকবে এমনটাই ওদের ইচ্ছে ছিল, কিন্তু একটা চাপা খসখস শব্দ শুনে মানিক, টুয়া আর বাপন গিয়ে লুকোলো চার্চের দেওয়ালের এক পাশে অন্ধকারে। মানিক বলে উঠল, একটা পায়ের শব্দ ভেসে আসছে না? মনে হচ্ছে যেন চার্চের আশেপাশে ঘুরছে কেউ। বাপন ততক্ষণে দেওয়ালের এক পাশে দাঁড়িয়ে দরজার ফাঁকা অংশে চোখ রাখতেই কবরখানার ভেতরে সে স্পষ্ট দেখতে পেল হলুদ হলুদ রঙের কয়েকটা আলো কবরখানার এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। বাপন ভয় পেলে তোতলাতে শুরু করে। আজও তেমনটাই হলো। মা 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 আরে ধুর, তোর মা আমাকে ডাকছিস কেন?
এখন এখানে তোর মামা কোথা থেকে আসবে? কি হয়েছে? হে মানিক, মানিকের পেছনে অনেকগুলো ভূত রে। ওই দেখ, ওই দেখ। মানিক বাপনের কথা শুনে রিভলভারটা একবার দেখে নিল, কিন্তু পাশা যে অন্ধকারের মধ্যে কোথায় গিয়ে লুকিয়েছে সেটা আর ওরা দেখতে পায়নি। রিভলভারটা কোমর থেকে বার করবে তার আগেই তার মাথার উপরে একটা আঘাত এসে পড়ে। তার মুখ থেকে কেবল একটা শব্দ বেরিয়ে আসে, আর সে চার্চের মাটিতে লুটিয়ে পড়ে যায়। বাপন ভয় পেয়ে পেছনের দিকে দৌড়াতে গিয়েই কার সাথে যেন ধাক্কা খায়। সে বুঝতে পারে একটা হাত এসে তার মুখের কাছটা চেপে ধরেছে। সেই হাতে রয়েছে একটা রুমাল। তারপর দুটো হাত দিয়ে লোকটাকে ধরার চেষ্টা করতেই একটা ঠান্ডা জামার অংশ তার হাতে ঠেকে। এরপর আর কিছু মনে নেই তার। চোখের সামনে সবটা অন্ধকার হয়ে আসতে শুরু করে। আর এই সমস্ত কিছুর মধ্যে বাপনের একটা কথাই মনে পড়ে, পাশা কোথায় গেল? হ্যাঁ, তোমাদের বারবার করে বারণ করেছিলাম এখানে তোমরা থেকো না, আর থাকতে হলে এসব ঝামেলার মধ্যে জড়িও না, কিন্তু তোমরা তোমরা তো কোনো কথাই শুনলে না আমার। জ্যাসন দাদু, তুমি শুধু শুধু এই নিয়ে চিন্তা করো না, ওরা ঠিক থাকবে, ওদের কিচ্ছু হবে না। কিন্তু জেসন দাদু ততক্ষণে ঘরের মধ্যে আলো জেলে জানলার কাছে দাঁড়িয়ে ভয়ে কেমন যেন ঠক ঠক করে কাঁপছিলেন। তার মনে পড়ে যাচ্ছিল আজ থেকে অনেক বছর আগের কথা। ঠিক এমনভাবেই তো একটা দিনে তার সব কিছু তছনছ হয়ে গিয়েছিল। সে কথা এখনো পর্যন্ত তিনি কাউকে বলেননি, কেবল ওই মানুষগুলোর ভয়ে। তিনি জানেন ওদের সাথে লড়াই করার শক্তি তার আর নেই। টাট্টু এগিয়ে যায় জেসন দাদুর কাছে। আমি জানি জোনাথন দার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। ওর মৃত্যুর সাথে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। ওই চোরাচালান চক্রের কারোর কথা জোনাথন দা জানতে পেরেছিল, আর তাই ওকে মরতে হয়েছিল, তাই না বড় সাহেব? আমি ওদের খুঁজে বার করবই। ওদের জন্যই আপনি এই বুড়ো বয়সে রাত জেগে কাঁদেন, ওদের জন্যই এই বাড়ি খাঁ খাঁ করে। জেসন দাদু টাট্টুকে কথা শেষ করতে না দিয়েই তার গালে একটা চড় মেরে ফেলেন। তারপর কাঁদতে কাঁদতে ওকে বুকে টেনে নেন। কেন কেন তুলছি সেসব কথা? হ্যাঁ, আমার যা হারানোর তা তো গেছেই। আমার কেন এসব কথা? ওদের সাথে আমরা পারবো না। ওদের অনেক ক্ষমতা, আমাদের জন্য তো কেউ নেই। হ্যাঁ, এই কচি কচি প্রাণগুলোর কোনো ক্ষতি হলে আমি কি জবাব দেব ওদের ওই বাবা মাকে? হ্যাঁ, না 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 না, ওরা কালই বাড়ি ফিরে যাবে। আর ওই ছেলে দুটো আসুক একবার। হ্যাঁ, আসুক, আমি ওদের মজা দেখাচ্ছি। হ্যাঁ। জেসন দাদুর কথা শেষ হলো না, কারণ একটা অদ্ভুত ডাক আর ডানা ঝাপটানোর শব্দ শুনে ওরা বুঝতে পারল পাশা ফিরে এসেছে। সবাই তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। পাশা তাথইয়ের কাঁধে এসে নামল। তারপর অদ্ভুতভাবে তার জামাটা দুটো পায়ের নখে আঁকড়ে ধরে আবার ওড়বার চেষ্টা করতে লাগলো। ওরা বুঝতে পারল আসলে পাশা তাদের কোথাও নিয়ে যেতে চাইছে। ওরা আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো। সেখানে পথের এক পাশে অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে রয়েছে সেই ভ্যান চালক। ওরা আর অপেক্ষা করল না, তাড়াতাড়ি উঠে পড়ল। জেসন দাদু খালি পাথরের মতো কঠিন দৃষ্টিতে তাকিয়ে দেখলেন ওদের। তারপর হতাশভাবে ফিরে গেলেন নিজের ঘরে। বাপনের যখন জ্ঞান ফিরেছে তখন সে দেখতে পেল তার দুটো হাত একটা থামের সঙ্গে পেছনের দিকে বাঁধা। তার পাশেই পড়ে আছে মানিক। মানিকের জ্ঞান তখনও ফেরেনি। বাপন কোনো রকমে নিজের পাটা সরিয়ে মানিকের পায়ে ধাক্কা দিতে লাগলো, যদিও তাতে কোনো সাড়া দিল না মানিক। বাপন দেখল একটু দূরেই পড়ে আছে টুয়া।
চারপাশে তাকাতেই সে বুঝল মাটির তলায় কোনো একটা ঘরে রয়েছে তারা। তবে কোথাও থেকে যেন একটা হলদে রঙের আলোর রেখা দেখা যাচ্ছে। একটা চাপা স্বরে কথাবার্তার শব্দ শুনতে পেল বাপন। এতগুলো মাল আজই পাঠাতে হবে, এই সময় ছেলেগুলো ঝামেলা কাঁধে নিলি কেন বলতো? আরে আমি ইচ্ছে করে কি ঝামেলা কাঁধে নিয়েছি? ওই বাচ্চা মেয়েটা এখান থেকে ঘুরে যাওয়ার পর থেকেই যত গন্ডগোল পাকাচ্ছে। কলকাতায় গিয়ে ফলো করেও কোনো সুবিধা করতে পারলাম না, আর তারপরেই দেখলাম শালা এখানেও চলে এসেছে। এই ছেলে মেয়ে কটাকে এখন খতম করে দিলে আমাদেরকে আর ধরা যাবে না। হ্যাঁ, কিন্তু বস যদি জানতে পারে কি হবে বলতো? এই তাড়াতাড়ি মূর্তিগুলো আগে সরিয়ে ফেলি, তারপর না হয় দেখা যাবে ছেলেগুলোর যে ব্যবস্থা করে যাবে। তারপর মানিক, এই মানিক, আরে এই মানিক, মানিক, আরে এই মানিক। ধীরে ধীরে মানিকের জ্ঞান ফিরে আসতে লাগলো। কোনো রকমে চোখ খুলতেই মাথার আঘাতটা টের পেল ও, কিন্তু তিনজনেরই হাত বাঁধা রয়েছে। এমন সময় তারা কিছুই করতে পারবে না। ওদিকে লোকজনগুলো নিজেদের মধ্যে কথা বলে চলেছে, এদিকে কেউ আসছে না। মানিক আর বাপন হাত বাড়িয়ে দুজনে দুজনের দড়িটা ধরার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই তার নাগাল পাওয়া যাচ্ছে না। এই সময় মানিক দেখল কেউ একটা ছুরি ছুঁড়ে দিল তার পায়ের কাছে। মুখ তুলে তাকাতেই দেখে টুয়ার জ্ঞান ফিরে এসেছে, সেই দিল ওটা। চোখের ইশারায় মানিক ছুরিটা পায়ে করে এগিয়ে নিয়ে এলো তার দিকে। তারপর কোনো রকমে সেই ছুরিটা দিয়েই দড়ি কাটতে লাগলো। এমন সময় সেই গুন্ডা দুটো ফিরে এলো ঘরে। শালা, একটু চোখের আড়াল হয়েছে কিনা অমনি দড়ি কাটতে শুরু করেছিস। এ ধরবে বেটাতে, ধর তো শালা। কিন্তু তার আগেই ওপরের দিকে একটা হুলস্থুল শব্দ শোনা গেল। লোকজনের কথাবার্তা, চিৎকার, আর তার সাথে একটা ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ হলো। এই মনে হচ্ছে কেউ আমাদের এই আস্তানা খবর পেয়ে গেছে। এখন চল, পালা পালা, এই ছেলেমেয়েগুলোকে পরে দেখা যাবে, পালা এখন। মানিক এরই মাঝে ততক্ষণে বাপনের হাতের দড়ি কেটে ফেলেছে। বাপনও তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিয়ে এগিয়ে গিয়ে ক্যারাটের কায়দায় সামনের লোকটার ঘাড়ের কাছে একটা লাথি মারল। লোকটা কাটা কলা গাছের মতো নিচে পড়ে গেল। অন্য লোকটা ছুটে পালাচ্ছিল দেখে মানিক ছুরিটা তুলে নিয়ে ছুঁড়ে দিল তার পা লক্ষ্য করে। পায়ের কাছে ছুরিটা গেঁথে যেতেই লোকটা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। ততক্ষণে বাপন টুয়ার হাতের বাঁধন খুলে দিয়েছে, আর তখনই ওরা দেখতে পেল একটা সিঁড়ি ধরে নিচের দিকে নেমে আসছে তাথই, তুন্না, টাট্টু আর ওখানকার ওসি স্যার। এই এই তোমরা ঠিক আছো তো? আমরা ঠিক আছি স্যার, কিন্তু ওরা বোধহয় ঠিক নেই। আপনি কাইন্ডলি যদি একটু ওদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। তোমরা যে আমাদের কি সাহায্য করলে বলে বোঝাতে পারবো না। অনেক দিন ধরে এরা আমাদের ঘোল খাওয়াচ্ছিল। স্যার, পাশের ঘরে অনেকগুলো সিমেন্টের মূর্তি পাওয়া গেছে, তার সাথে কিছু পিতলের মূর্তিও আছে। ওরা সবাই সেই আধো অন্ধকার ঘরের মধ্যে এগিয়ে যায় পাশের ঘরের দিকে। শাড়ি দিয়ে সাজানো রয়েছে পাথরের কিংবা কাঁসা পিতলের মূর্তি, এমনকি দু একটা রূপোর মূর্তিও রয়েছে। কিন্তু সোনা কই, আর টাকাই বা কই? আছে আছে, সেটারও ব্যবস্থা আছে। মানে এখানে তো আর কিছুই নেই। তাহলে তোরা চল আমার সঙ্গে। স্যার আপনিও আসুন। এটা আসল গুপ্তধন নয়, মানে যতদূর আমার মনে হচ্ছে আমি জানি সেটা কোথায়। উত্তেজনায় আর কেউ কথা বাড়ালো না। তারা সবাই চুপচাপ এগিয়ে চলল মানিকের পিছন পিছন। ওরা সবাই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো। বাপন ঠিকই ভেবেছিল একটা নকল কবরের ভেতর দিয়ে ছিল এই গুম ঘরে যাওয়ার রাস্তা, কিন্তু এখন আর সেসব ভাবার সময় নেই। মানিক এগিয়ে চলল সেই চার্চ ছেড়ে আরও খানিকটা দূরে। এবার তারা পৌঁছালো চার্চের ঘণ্টা ঘরে। এটা ওরা প্রথম দিন থেকেই দেখেছিল, কিন্তু এটার অবস্থা আরও খারাপ ছিল, তাই কেউ এদিকটায় আসেনি। মানিক সেখানে ঢুকে মাটির ওপর বসে পড়ল। বাপন, এদিকে আলোটা দেখা।
বাপন সেদিকে আলোটা দেখাতেই সবাই দেখতে পেল মানিক একটা বড় কড়া ধরে বসে আছে। কি বাপন, চিনতে পারছিস? মনে পড়ছে কিছু? হ্যাঁ, সে তো প্রথম দিন এরকমই একটা কড়ায় পা লেগে আমি পড়ে গেছিলাম। আরে কিন্তু সেটা তো মাঠের মধ্যে ছিল। একটা নয়, এই গোটা জায়গাটা জুড়ে মোট 7টা কড়া আছে। আমি সেদিন দেখেছিলাম। মাঝ মাঠে ওই রকম কড়া দেখেই আমার প্রথম সন্দেহটা হয়েছিল। তারপর যখন চার্চ থেকে ঘন্টার ঘরের রাস্তায় মোট 7টা এইরকম কড়া দেখলাম, তখন আমি বুঝতে পারলাম ব্যাপারটা। এই চার্চের লোকেরা কি ভীষণ বুদ্ধির পরিচয় দিয়েছিল। মানে 7টা কড়া থেকে তুই কি বুঝলি? খ্রিস্টান ধর্ম মতে 7 সংখ্যাটা খুব শুভ। চার্চের গেট থেকে ঘন্টার ঘর অবধি মোট 7টা কড়া আছে দেখেই আমি বুঝতে পারলাম, হয় প্রত্যেকটা কড়ার নিচে একটা করে ঘরে যাওয়ার রাস্তা আছে, বা এই প্রত্যেকটা কড়া কোনো একটা নির্দিষ্ট ঘরের দিকে নির্দেশ করছে। আমি শিওর এখানে মাটি খুললে পাওয়া যাবে আসল গুপ্তধন। কিন্তু এত জায়গা থাকতে এরকম করে গুপ্তধন রাখার কারণ কি? আর গোপন ঘর তো অলরেডি রয়েছে কবরের নিচে। এর পেছনে আসল কারণটা কি সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে আমার মনে হয় নীলকর চাষিদের হাত থেকে চার্চের নিজস্ব সম্পত্তিকে বাঁচানোর জন্যই হয়তো চার্চের লোকেরা এই ব্যবস্থা নিয়েছিল। অর্থাৎ একটা গোপন ঘর যেটার কথা নীলকর চাষিরা জানবে, সেখানে তারা তাদের বাজেয়াপ্ত করা সম্পত্তি রাখতে পারবে। আর একটা গোপন ঘর যেটার কথা চার্চের লোকেরা ছাড়া আর কেউ জানবে না, যাতে তাদের বিপদে তারা সেই ঘরের সম্পত্তি ব্যবহার করতে পারে। ওসি স্যার এতক্ষণ মন দিয়ে মানিকের কথা শুনছিলেন। এবার তিনি মানিককে বুকে জড়িয়ে ধরলেন। সাবাস পাঞ্চজন্য, সাবাস। তাহলে তোমাদের এবারের রহস্য উন্মোচনের জন্য আমরা মূর্তি চুরির চোরাচালান চক্রটাকে ধরতে পারলাম। ওদের যখন ধরতে পেরেছি তখন ওদের মাথাকেও খুঁজে বার করতে পারবো। ঠিক, এখন কিন্তু তাড়াতাড়ি একবার বাড়িতে যেতে হবে। বড় সাহেব কিন্তু আমাদের জন্য চিন্তা করছেন। ওদের সবার বাড়ি ফিরতে ফিরতে ভোরের আলো ফুটে উঠল। জেসেন দাদু তাদের অপেক্ষায় বারান্দাতেই দাঁড়িয়েছিলেন। সবাই ফিরতেই তিনি হাসি মুখে সবার জন্য চা বানিয়ে নিয়ে এসে বসলেন। আজ থেকে 17 বছর আগে আমার ছেলে জোনাথন এরকমই ওখানে ঘুরতে গিয়ে কাউকে দেখতে পেয়েছিল। বুঝতে পেরেছিল ওখানে কিছু একটা ঘটছে। হ্যাঁ, সে ছিল ইতিহাসের ছাত্র, তাই তার জানার ইচ্ছে ছিল জোরালো। সে একা একাই ওই টুকটাক খোঁজ খবর করতে শুরু করে। আর তারপর একদিন রাতে তাকে বাড়ি থেকে কেউ একজন ডেকে নিয়ে যায়। তারপর থেকে তাকে তাকে আর আমরা কোথাও খুঁজে পাইনি। বুঝতে পেরেছিলাম ওই অপরাধীদের হাতেই তার মৃত্যু হয়েছে। তখনকার পুলিশও কিচ্ছু করতে পারেনি। তাই তোমরা যখন চলে গেলে তখন আমি 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 ভীষণ ভয় পেয়ে গেছিলাম বাবা। এই ছেলে মেয়েগুলোর জন্যই কিন্তু গোটা চক্রটা ধরা পড়েছে। আপনার ছেলেকে যারা মেরেছে তারাও শাস্তি পাবে। সমস্তটাই বাইরে আসবে, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। আর এই ছেলে মেয়েগুলো ওদের সাহসিকতার পুরস্কার পাবে। ওসি স্যারের কথায় যে সুন্দর মুখে একটা ছোট্ট হাসির রেখা দেখা গেল, তবে সবার অলক্ষ্যে তার চোখ ছলছল করে উঠল। কিন্তু তোরা এলি কিভাবে ওখানে? আরে আজকের আসল হিরো তো পাশা। লোকগুলো যখন তোদেরকে ধরেছিল তখন পাশা বোধহয় তোদেরকে ফলো করে ওই কবরটা পর্যন্ত গিয়েছিল, তারপর ফিরে এসেছিল এখানে। ওসি স্যারকে নিয়ে আমরা যখন ওখানে গেলাম তখন একটা নির্দিষ্ট কবরের আশেপাশে উড়ে বেড়াচ্ছিল, মাঝে মাঝে সেই কবরের উপরে গিয়ে বসছিল। তারপর আমরা কবরের ঢাকনা খুলেই দেখতে পাই তলার দিকে একটা সিঁড়ি রয়েছে। ব্যাস। পাশা, তুসি গ্রেট হো ভাই, তুসি গ্রেট হো। পরের দিনই ওরা আবার কলকাতা ফিরে গেল। তবে যাওয়ার আগে সবাই তাদের হাত সামনে এগিয়ে আনলো। 5টা হাত এক জায়গায় হতেই তাদের হাতের ওপর এসে বসল পাশা। ওরা একসাথে বলে উঠল, হিপ হিপ হুররে,
পাঞ্চজন্য জিন্দাবাদ। আর হ্যাঁ, এক সপ্তাহের মধ্যেই খবরের কাগজ পড়ে ওরা জানতে পারে ওই চার্চের মাটি খুঁড়ে সেখানে সত্যিই পাওয়া গেছিল গুপ্তধন। তবে সেই গুপ্তধনের পাহারায় ছিল একদল সাদা গোখরো সাপ। গোরস্থানের সেই নীরব রাত, শতাব্দী প্রাচীন গুপ্তধনের লোভ আর তার পেছনে লুকিয়ে থাকা অজানা কিছু মুখ, সব মিলিয়ে পাঞ্চজন্যর এই অ্যাডভেঞ্চার ছিল এক দম বন্ধ করা যাত্রা। সত্যি সবকিছু কি শুধুই ইতিহাস, নাকি আজও কোনো অদৃশ্য ছায়া পাহারা দেয় সেই গুপ্তধনকে? এই রহস্যময় অভিযানের সূত্রপাত যেখান থেকে, তার অনেকটাই আজ উন্মোচিত। কিন্তু কি জানো, কিছু প্রশ্নের উত্তর এখনো গোরস্থানের অন্ধকারেই লুকিয়ে রয়েছে। এই গল্পের মূল ভাবনা, প্লট তৈরি ও নাট্যরূপে ছিলেন ঐন্দ্রিলা সামন্ত। সুকান্ত দাসের লেখনীতে প্রাণ পেয়েছে পাঞ্চজন্য ও গোরস্থানের গুপ্তধন। গল্পের সূত্রধর আমি, আসঞ্জন। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে ছিলেন মানিক, নীল, বাপনের চরিত্রে রমাকান্ত, টুয়ার চরিত্রে অধ্যায়, তাথইয়া চরিত্রে কাব্যশ্রী, তুন্নার চরিত্রে শুভ স্বপ্না, টাট্টুর চরিত্রে মৈনাক, জাসনের চরিত্রে রাজ, ওসি স্যারের চরিত্রে ইন্দ্রনীল, তাথই এবং তুন্নার বাবার চরিত্রে প্রীতম, গুন্ডার চরিত্রে অভিজিৎ ও বাপন, আর কনস্টেবলের চরিত্রে বিপুল। গল্পের কথক অভিজিৎ, আবহ সঙ্গীত অভিজিৎ, প্রচ্ছদ রৌনক, পর্ব পরিচালনায় টিম কেয়ার অফ কাহিনী। এই রকম আরও রহস্য, রোমাঞ্চ আর ভালোবাসায় মোড়া গল্প পেতে সাবস্ক্রাইব করুন কেয়ার অফ কাহিনী। শোনার জন্য ধন্যবাদ। আবার ফিরছি নতুন কাহিনীর ডাকে। নমস্কার।